বুঝাতে পারলাম না। তো এটা নিয়ে আমার একটা বরাবরই দেখুন আমি আপনাদের দাবি মেনে নিলাম। ডক্টর তুহিন মালিক মাঝামাঝি জায়গায় এটা হবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন যে সরকারের বৈধতার প্রশ্নটি যে বিরোধী দলের নেত্রী বলছেন যে আজকে থেকে এই সরকার অবৈধ, সেখানে তারা প্রশ্ন তুলছেন যে সরকার যদি অবৈধ হয় তাহলে তিনি কিভাবে বিরোধী দলের নেত্রী থাকেন, তিনি কিভাবে পতাকা ওড়ান, যে অন্য বিতর্ক। কিন্তু তারা বলছেন যে 24শে জানুয়ারি পর্যন্ত তাদের একটা বৈধতা আছে। আবার সংবিধান নিয়ে যারা কাজ করেন, লেখালেখি করেন, তাদের কারো কারো বক্তব্য হচ্ছে যে বৈধতা 24শে জানুয়ারি পর্যন্ত থাকলেও নৈতিকভাবে আসলে যে সরকারটি 26 অক্টোবর পর্যন্ত ছিল, তারা যেভাবে অ্যাক্ট করেছে, যেভাবে বিহেভ করেছে, নৈতিকভাবে 27 তারিখ থেকে তারা সেটি করতে পারে না। জাস্ট একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে রুটিন ওয়ার্ক করবার জন্য তারা আছেন। আসলে সংবিধান কি বলে? মানে আমাদের হচ্ছে কি সংবিধান কি বলে সেটা আমরা যদিও এক একজন আগে আমরা বলছি না, আমাদের নেতা নেত্রীরা কি বলছে সেটাই এখন সংবিধান। সংবিধান তো এক একজন এক এক রকম একেবারেই ক্ষমতাসীনদের নির্বাচনী দলীয় হ্যান্ডবুকে পরিণত করে ফেলেছে, কাটাছেড়া করে। আপনি বলছেন আইনের কথা, সেখানে কি বলে? দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে লিগ্যালিটি, একটা লেজিটিমেসি। হ্যাঁ, অবশ্যই লিগ্যালিটি তো আছেই, আইনের বৈধতা থাকবেই। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তখন এই সংবিধানে এই হত্যার বিচার করা হবে না, সেটা একটা ইনডেমনিটি ছিল, সংবিধানেই করা হয়েছে। তো এটাকে কি বলবেন, লিগ্যালিটি না লেজিটিমেসি? লিগ্যালিটি, লিগ্যাল ছিল, কেউ তার বিচার করতে পারেনি। এখন যদি বলেন এটা বৈধ, বিচার করতে হচ্ছে সেটি তুলে দিয়ে। হ্যাঁ, এখন যদি ওই সময় পর্যন্ত যদি বলেন যে এটা বৈধ সংবিধানে, বঙ্গবন্ধুর বিচার কেউ করতে পারবে না, এটা বৈধ, তা তো বলতে পারেন না এটা বৈধ। হ্যাঁ, এটা বৈধতা নাই, লেজিটিমেসিতে প্রবলেম আছে। এক্স্যাক্টলি এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এখন। আপনি সংবিধান নিজের মতো করে করে ফেললেন, এবং বিশ্বাস করেন আমি আপনাকে বলছি, যেভাবে সংবিধান করা হয়েছে 75 সংশোধনীতে, আল্লাহ যদি শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখে এবং যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এমন ব্যবস্থা উনি করেছেন। তাহলে কি আপনি এটাকে বৈধ বলবেন না বৈধতা বলবেন? লেজিটিমেট আর লিগ্যাল আছে। তো এটা তো সংবিধান যেভাবে তৈরি করেছেন, উনি তো শুধু 24শে জানুয়ারি না, উনি তো, আমি তো বললাম 2021 পর্যন্ত আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, উনি থাকতে পারবেন, ওনার এই ভিশনটা রয়েছে, এবং এটার জন্যই হয়তো উনি সংবিধানকে এভাবে কাটাছেড়া করেছেন। তো আসল কথা হচ্ছে যে লেজিটিমেসিতে কোথায় আসছে? লেজিটিমেসিতে এরা দুটা ভুল করে ফেলেছে। ওই মাননীয় সাংসদ আছেন, ওনারা নিজেরাই ভুলটা করেছেন। 75 সংশোধনী যখন করলেন তখন ওনারা এত খেয়াল করেননি, কারণ শেষ কার্ডটা তো প্রধানমন্ত্রী খেলেছেন, ওনারা জানতেন না কি ঘটছে ঘটনাটা। ওনারা করেছেন যখন 123(3) করেছেন, কতে বলেছেন যে 90 দিন আগে নির্বাচনের শিডিউল 90 দিনের মধ্যে করতে হবে। এটা কোনো সমস্যা নেই, 90 দিনের আগে হতেও পারে, তখন পার্লামেন্ট থাকবে কি থাকবে না সেটার প্রশ্ন না। যখন 72 ওয়ানটাও ছিল 72, যখন প্রোভাইসোটা করা হলো 71 2 প্রোভাইসোটা বলে দিয়ে দেওয়া হচ্ছে যে এই যে আমাদের মূল সংবিধানে একটা অধিবেশন সমাপ্তি থেকে আরেকটা অধিবেশন ডাকার 60 দিনের যে বাধ্যবাধকতা, সেটাকে 90 দিন করে 60 দিনের বাধ্যবাধকতাকে রহিত করে দেওয়া হলো। তার মানে হচ্ছে যে এই 71(2)টা 123 কে সাপোর্ট দেওয়ার জন্য করা হয়েছে। এবং পরিষ্কার, যদি এটা না করা হতো, এটা করাই হয়েছে 90 দিনে যাতে কোনো শুধুমাত্র নির্বাচনকালীন সরকার থাকে। এবং আশ্চর্য মজার বিষয় হচ্ছে, আমি গতকালকে এটা বাংলাদেশ প্রতিদিনের এটা একদম অত্যন্ত গুরুত্ব সহকারে তারা ছেপেছে যে 27-এর পর 90 দিন যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে পার্লামেন্টের সেশন অবৈধ হয়ে যাবে। পার্লামেন্টের কিন্তু আমরা জানি যে 7ই নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট সেশন চলবে। সেটাই বললাম যে কার্য উপদেষ্টা কমিটি 7ই নভেম্বর করলো কিভাবে করে, যেখানে সংবিধান পরিষ্কার বলছে যে এই 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচনকালীন সরকার। শুধু তাই না, আমাদের আরপিও কি বলছে, আচরণবিধি কি বলছে, ইলেকশন কমিশনের প্রত্যেকে বলছে 90 দিনের নির্বাচনকালীন সময়টা 90 দিন। এখন আমাদের আর্টিকেল প্রকাশ হওয়ার পর সিইসি কালকে মিটিং করে বলল যে না, আমরা এটাকে 45 দিনে নামিয়ে নিয়ে আসবো। এদিকে বিরোধী দলের নেত্রী আবার বলেছেন যে আরপিওতে আপনি হাত দেবেন না, কিন্তু এটি শুনেছি যে আমরা 45 দিনের কথা বলা হচ্ছে, এবং আরো কিছু মৌলিক পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে, যে দল পরিবর্তন করে যে কেউ এখন অনেক কিছু, অনেক বড় বড় বিষয় আপনারা যে কোনো সময় যে কোনো দলে ঢুকে এখন নির্বাচন করতে পারবেন, চলে আসতে পারবে। যেটা করা হচ্ছে যে ভাই বারবারই বলছি, প্রধানমন্ত্রী সাপটাকে মেরেছেন ঠিকই, কিন্তু লেজে বিষ রেখে দিচ্ছেন। এই যে ফোনের ব্যাপারও তাই, উনি সাপ মেরেছেন, কথা তো বলতে হয়েছেই তাকে, যে প্রেশারই হোক না কেন, কিন্তু লেজে বিষটা রেখে দিয়েছেন, শর্ত যোগ করে দিয়েছেন শুধু বিএনপি আসবে, কিংবা এমন সময় বলেছেন যাতে কোনো হরতাল প্রত্যাহার না করতে পারি। এই যে বিষয়গুলো, যেটা এমপি সাহেবও বললেন যে বিএনপি এই সক্ষমতাটা নাই, আন্দোলন করতে পারবে না, কারণ জন্ডিস আক্রান্ত তারা সবসময় সবকিছু হলুদই দেখবে। যাদের জন্ডিসে আক্রান্ত তারা কিন্তু সব হলুদই দেখবে। তো এই সরকারের হয়ে গেছে কি, যখন তারা বারবার প্রভোগ করছিল বিরোধী দলকে
যে তোমরা সহিংসতায় আসো। তারা কিন্তু খালেদা জিয়ার অনেকগুলা দুর্নামের মধ্যে একটা বড় দুর্নাম হচ্ছে যে উনি আলটিমেটামই দিয়েছেন, আন্দোলন করতে পারেননি, কোনো হরতাল দেননি। ওনারা সেটা চেয়েছিলেন যে আমি যতদূর মনে হয়, আপনার এই প্রোগ্রামে আমি এসে বোধহয় 1 বছর আগে বলেছিলাম যে পাকিস্তানে যেদিন নির্বাচন হলো, আমি বলেছিলাম এটা থেকে বিরোধী দলের নেত্রী শিক্ষা নেওয়া উচিত। কি নেওয়াজ শরীফকে কেন মানুষ ভোট দিল? কারণ উনি বিরোধী দল থাকা অবস্থায় মানুষকে কোনো কষ্ট দেয়নি। আমি তখন বলেছিলাম 1 বছর আগে, মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি অনুরোধ করছি উনি যেন এই শিক্ষাটা নেন, মানুষকে যাতে কষ্ট না দেন, তাহলে ওনার জনসমর্থন বাড়বে। তো এই বর্তমান আওয়ামী লীগ সরকার হাতে কিন্তু কোনো কার্ড নেই, সমস্ত কার্ড ওনারা খেলে ফেলেছেন, সব শেষ। একটা মাত্র কার্ড রয়েছে, যেটা হচ্ছে জঙ্গি কার্ড। যে কোনো ভাবেই হোক না কেন বিরোধী দলকে যদি জঙ্গি প্রমাণ করা যায়, তাহলে দেশে বিদেশে এই সমর্থনের দ্বারা এদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। যার ফলশ্রুতিতে কিন্তু বারবার বলা হচ্ছিল 25 অক্টোবরে শিবিরের সুইসাইড স্কোয়াড আছে, এরকম হাজার হাজার মানুষ আসবে, বোমা মেরে সব উড়িয়ে দিবে। এবং আজকে এই বোমাগুলোর কথাও দেখেন, মেম্বি সাহেব ঠিকই বললেন, তাপস যেভাবে থাকে, ব্যারিস্টার তাপস গুলশানে তার সুরক্ষিত বাড়ি, ওই এলাকায় আমরাও ঢুকতে পারি না রোডে ব্যারিকেড দিয়ে, সেখানে একটা ককটেল ফুটাচ্ছে। আপনি জাজেস কমপ্লেক্সে তো আমাদের মতো লয়াররা পর্যন্ত ওখানে ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে জজ সাহেবের বাসায় মারলো। কিন্তু মারছে কেন? উনি ঠিকই বলেছেন যেটা কাঁচা হাতের কাজ করেছে এই কারণে যে আপনার মনে আছে কিনা, এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যখন গেইমে পারছে না সরকার, তখন এটা জঙ্গি কার্ডটা খেলা হচ্ছে যে না এরা জঙ্গি। কিন্তু বিরোধী দল কিন্তু কোনোভাবে এই ফাঁদে পা দিচ্ছে না, মারামারি করছে না, হরতাল করতে চাইছে না। চাইলে তো তাদেরকে জঙ্গি বলে এই কালারটা দিয়ে দেওয়া হবে। আমরা মনে আছে কিনা হাটহাজারিতে মৌলানা আপনার ইসাক সাহেবের যে মাদ্রাসায় যে বোমাটা ফুটলো, এটাকে মিডিয়া দেখানো হলো যে কি হেফাজত বোমা তৈরি করেছে, চট্টগ্রামে বোমা মারবে। এই তো প্রতিদিনই শুনছি মারবে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত ভালো, ওরা কিন্তু মারার আগেই ধরে ফেলছে, আজ পর্যন্ত মারতে পারেনি। আমরা চাইও না মারুক, কিন্তু ধরে ফেলেছে। ধরে যেটা বলা হচ্ছে, দেখেন ওখানে 3টা গ্রেনেড পাওয়া গেছে, তাজা গ্রেনেড। তাহলে আপনি একটা জিনিস দেখেন, একটা গাছের ডালে 5টা পাখি বসে আছে। ওনারা ওই জঙ্গিদের ধরতে বেশ পারদর্শী, কিন্তু সাগরণীর হত্যাকারীকে ধরতে পারে সেটা তো আছে। আমি উদাহরণটা দিচ্ছি, ওই হেফাজতের নেতার মাদ্রাসায় যে বোমাটা ফুটেছে, একটা গাছের ডালে 5টা পাখি আছে। আপনি একটা গুলি করলেন, একটা পাখি মারা গেল, বাকি রইল কয় পাখি? একটাও থাকবে না, সব তো উড়ে চলে যাবে। তাহলে ওই মাদ্রাসার ভিতরে একটা রুমের মধ্যে 5টা গ্রেনেড আছে, 2টা গ্রেনেড ফুটেছে। এই 2টা গ্রেনেড ফোটার কারণে খাট, পালং, ফ্যান, দরজা, জানলা সব দুমড়ে মুচড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। 3টা গ্রেনেড অক্ষত অবস্থায় পাওয়া গেল। তাহলে কি বুঝবেন? এই যে পুরো দেশটাকে, জাতিকে, মুসলমানদেরকে এই যে জঙ্গি খেলার মধ্যে নিয়ে যাচ্ছে সরকার, যেটা পাশ্চাত্যরা করছে, ইসরায়েল যে কাজ করছে, মুসলমানদেরকে যেভাবে সন্ত্রাসী বলে প্রমাণিত করতে যাচ্ছে, এই সরকারও মুসলমানদেরকে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসেবে পৃথিবীর কাছে দেখিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। যার ফলশ্রুতিতে যেটা বলছে, ওরা বাহাদুরি করছে সরকার এই একই কারণে, যে তোমরা কোনোভাবে ট্র্যাপে পড়ো। এই যে বোমাবাজি করে দেখানো হচ্ছে, একটাও তো কিছু হচ্ছে না, জাস্ট বোমাগুলো ফোটানো হচ্ছে। কোনোভাবে বিরোধী দলকে জঙ্গি করে ফেলতে পারলেই তারা সুরক্ষিত হয়ে গেল। হামিদ কারজাইয়ের মতো আজীবন ক্ষমতায় থাকবেন। আর যেটা আমাদের সংলাপের কথা বলছেন, যেটাই বলছেন কেন, অন্দনদা শঙ্কর রায় তো বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বাঙালির চরিত্র নিয়ে, যে বাঙালি হচ্ছে জাতি, কিন্তু হয় না কিছুই। তো আমাদের কিন্তু এই টেলিফোন হচ্ছে, সংলাপ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু হচ্ছে সবই, কিন্তু হয় না কিছুই আমাদের। তো আমি যেটা বলার চেষ্টা করছি, যে একটা কথা বলা হয়ে থাকে, এটা 2 নেত্রীর জন্য খুব বেশি প্রযোজ্য, যে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ছুরি হচ্ছে, সবচেয়ে নিরাপদ ছুরি হচ্ছে ডাক্তারের ছুরি, আর সবচেয়ে ভয়ঙ্কর সরি হচ্ছে ডাক্তারের সরি। তো আমাদেরও হচ্ছে যে সবচেয়ে নিরাপদ কথা হচ্ছে, আলাপ হচ্ছে 2 নেত্রীর সংলাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হচ্ছে 2 নেত্রীর জেদ। তো এইটা পারস্পরিক, এই 2 জনের জেদ যদি না কমে, একে অন্যের প্রতি বিরাগ ভাজনতা, তাহলে আপনি যতই সংলাপ করেন না কেন,
এটা জায়গা মতো এসে শেষ হয়ে যাবে। আর যেটা মূল দায়িত্ব তো সরকারের, আপনাকে এটা মনে রাখতে হবে, কারণ ছাড় তো দিবে সরকার। সরকার নিজে সংবিধানকে লঙ্ঘন করেছে, নিজের মতো করে করেছে এবং এক রোখা ভাবে এটা করেছে। তারা বলছে তারা গণতন্ত্রের কথা মুখে বলছে, আর পুরো শরীর তাদের বাকশাল। কিন্তু আপনি তো মুখে গণতন্ত্র নিয়ে বললে হবে না, তো আপনার শরীরে তো গণতন্ত্রের প্রকাশ হতে হবে। আর আমি যেটা বলতে চাচ্ছি যে একটা দেখেন যে আমাদের দেশেই যেটা বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমাদের জাতীয় জীবনের যে সংসারটা রয়েছে, জাতির সংসারের ক্ষেত্রে কিন্তু এই কথাটা মিথ্যা প্রমাণিত হলো। গোলাম আল্লাহ রনি, এই যে সংলাপ বা সমঝোতার সবাই আশাবাদী, সারাক্ষণই আমরা টেলিভিশনে দেখছি, সংবাদপত্রে দেখছি, বুদ্ধিজীবীরা